আজকে অনেক দিন পর মায়ের বাড়িতে খেলাম ভেড়ার মাংস। হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে ভেড়ার মাংসটা এখন আর খাওয়াই যায় না, কেননা বাড়িতে বেশিরভাগ খাসির মাংসই আসে। তো সেটাই রান্না করি, আর আমার জন্য তার আলাদাভাবে ভেড়ার মাংস খাসির মাংস আলাদা করে আনা সম্ভব নয়। তাই সবাই যেটা খায় সেটাই খাই আমি। তাই এ বাড়িতে যেহেতু ষষ্ঠীর জন্য আমি এসেছিলাম, তো মাকে বা দাদাকে প্রথমেই বলে রেখেছিলাম আমি যে এবার আর খাসি মাংস আনবে না, যদি ভেড়ার মাংস পাও ভেড়ার মাংস নিয়ে আসবে, আর না হলে পরে খাসির মাংস নিয়ে আসবে। হ্যাঁ, তোমরা হয়তো কেউ ভেড়ার মাংস খাও না, কিন্তু আমাদের এই গ্রামের সাইডটাতে অনেকজনাই ভেড়ার মাংস খায়। আমাদের বাড়িতে শ্বশুরবাড়ি বাবার বাড়ি সবাই কিন্তু ভেড়ার মাংস খায়। তো চলো আজকে ভেড়ার মাংস রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। চলো আজকে ভিডিওটা তোমরা শেষ অবধি অবশ্যই দেখবে। প্রথমেই মাংসগুলো বেশ সকাল করে আনতে হয়েছিল, কেননা আমাদের এই দিকে অনেকটা বেলা হয়ে গেলে, মানে 7টা বেজে গেলেই কিন্তু আর ভেড়া পাওয়া যায় না। ভেড়ার মাংসটা অনেক তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। তাহলে বুঝতেই পারছো যে ভেড়ার মাংসটা সবাই কতটা পছন্দ করে। না হলে শেষ হয়ে গেলে আবার সে দাঁড়হাট যেতে হবে বা কাটোয়া যেতে হবে, ওখান থেকে গিয়ে নিয়ে আসতে হবে। আর আমাদের বাড়ি থেকে দাঁড়হাট কাটোয়া প্রায় 10-15 কিলোমিটারের ব্যাপার। ওখানে যাওয়াও অনেকটা সম্ভব না হলেই পারে, কিন্তু যখন বাড়িতে জামাই আসে বা অন্য কোনো মানুষ আসে যাদেরকে মাংস খাওয়াতেই হয়, সেই সময় আনতে হয়। তো আজকে সেই জন্য দাদাকে প্রথমে বলে রেখেছিলাম যে সকাল সকাল চলে যাবে। তো দাদা একদম 5:30টার সময় চলে গিয়েছিল, আর সেখান থেকে ভেড়া নিয়ে চলে এসেছে প্রায় 6:30 এরকম সময়ে। তো তারপরে যেহেতু মাংসটা অনেকক্ষণই কাটা ছিল, তাই ভাবলাম যে আগে ম্যারিনেট করে রেখে দিই, তারপর অন্য কোনো কাজ করব। আর আজকে যেহেতু মায়ের বাড়িতেই আছি, সকালবেলা উঠে যে আমার রোজকার কাজ থাকে, কাচাকুচি মেলামেলি ধোয়াধুয়ি, এইসব কাজ আমাকে কিছুই করতে হয়নি। আসলে এই বাড়িতে থাকলে পরে কাচাকুচি ব্যাপারটা মাই করে, আমি করি না। কেননা মা মনে করে যে সারা রাত বাবু ঘুমায় না, তার জন্য আমিও ঘুমাতে পারি না। তো মা সব সময় বলে যে তুই একটু সকালে ঘুমিয়ে নে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই, মানে ও বাবু কালকেও রাতে ভালো করে ঘুমায়নি, কিন্তু মা ভোরবেলাতে তো উঠে পড়ে। তো মা ওকে নিয়ে নিয়েছিল, আমি প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো আরাম করে ঘুমিয়েছি। আর যেহেতু মা বাবুকে নিয়ে গিয়েছিল, তার জন্য আমার কোনো চিন্তাই ছিল না। আর ও যেহেতু এখন 6 মাস হয়ে গেছে, তোলা দুধ একটু খাচ্ছে। একটা 150 বলে একটা দুধ দিয়েছে ডাক্তারে, সেই দুধটাই একবার দুবার করে দিই দিনের মধ্যে। কেননা বেশিরভাগ সময় ব্রেস্ট ফিডিংই ওর হয়ে যায়, আর টুকটাক এখন ফলের রস ভাত মেরেও খাওয়াচ্ছি, সেই জন্য অতটা প্রয়োজন হয় না আমাকে। আমি না থাকলেও 2-1 ঘন্টা আরামসে ওর কেটে যায়। তো সেই জন্য সকালবেলাতেই মা ওকে নিয়ে নিয়েছিল, আর বলল যে তুই একটু ঘুমিয়ে নে, আমি একটুখানি ওকে নিয়ে থেকে যাই। আগের দিন রাত্রে যেহেতু ভাত রুটি কিছুই খেতে পারিনি, সেই জন্য পেটটা বেশ হালকা হালকা লাগছিল। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই কিছুটা সময় যাওয়ার পরে আমি ভাত খেয়ে নিয়েছিলাম। কেননা আগের দিনে তো চিড়ে মুড়ি ঘুগনি মিষ্টি এইসবই খাওয়া হয়েছে, তো পেটটা অনেকটাই খালি ছিল। যেহেতু বাবু ব্রেস্টফিড করে, তাই একটু খিদের পরিমাণ বেশিই লাগে। তার জন্য সকালবেলা উঠে মা গরম গরম ভাত করেছিল, সেটাই একটু সিদ্ধ দিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপরে যে ওই যে মাংসটা ধুয়ে ম্যারিনেট করে নিয়েছি, আর ওইদিকে আমি কাচাকুচি করছিলাম। মানে মা সকালবেলা কাচাকুচি করে দিয়েছিল ঠিকই, কিন্তু ওই যে আমি নাইটিটা পরেছিলাম, তারপর আমারও 2-3টে জামা প্যান্ট ছিল, সেই কাচাকুচিগুলো আমি করে নিলাম, নাহলে মাকে আবার করতে হবে। আর এইদিকে মাও এইদিকে মাংসটা রান্না করলো, তারপরে বাবুকে চান করিয়ে দিল। ওই যে এই বাড়িতে থাকলে বাবুকে আমাকে চান করাতে হয় না, ওষুধ খাওয়াতে হয় না, দুধ খাওয়াতে হয় না, মানে সমস্তটাই মা করে। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর শ্বশুরবাড়িতে যেহেতু ওগুলো একা একা করতে হয়, প্লাস সংসারে কাজ করতে হয়, শরীরটা প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়। আর এরকমভাবে মন খুলে ওখানে হাসিটাও মনে হয় যেন আমার হয় না, সময়ই পাই না। আর বাবার বাড়িতে এই সময়গুলো অনেক সময়টাই পাই, কারণ এইগুলো মাই করে নেয়। তাই একটুখানি অনেক দিন পর একটু নিজেকে আয়নার সামনে হাসি খুশিভাবে দেখতে ইচ্ছা করলো। তারপরে তো ওই সব আমার পাগলামো করতে করতে ছোট্ট চলে এসেছিলো। তো সেখানে মা এখন ছোট্টুর জন্য খাবার বাড়ছে, আর আমার জন্যও খাবার বেড়েছে। ওকে প্রথমে খেতে দেবো, তারপর আমিও খেতে বসে পড়বো। আসলে ওর জন্যই অপেক্ষা করছিলাম, প্রায় 2:30টার মতো বেজে গেছে। ও তো আমাদের বাড়িতে তেমন একটা আসে না, যেদিনকে নিমন্ত্রণ করা হয় সেই সময়টাই আসে। আর যতটা চেষ্টা করি ওর সঙ্গেই তখন খাওয়া দাওয়া সেরে ওর বাবা ছিল আমাদের ঘরে শুয়ে, আর বাবু এইদিকে খেলা করছিল স্কুটির ওপরে। আসলে স্কুটিটা তো লাল রঙের কালো রঙের, তো ও কিন্তু বেশ পছন্দ করে স্কুটিটা। যখন চন্দ্রগ্রহণ হচ্ছিল আর বাবু ছিল পেটে, তখন খেয়েছিলাম ম্যাগি। আর আজকে অনেক দিন পর মন হলো যে একটু ম্যাগি খাই। বাড়িতে যে মাংস রান্না হয়েছে, কিন্তু ভাবলাম যে মাংস দুপুরে খেয়েছি, আবার রাতে খাবো, তো এখন একটু ম্যাগি মন করছে, তো দোকান থেকে নিয়ে চলে আসলাম ম্যাগি। তো এটাই এখন করব। আর সঙ্গে আছে আমার ভাইজি, এ তো খাবেই।
এ খাবে, আমি খাবো, মা খাবো। আর এমনিতে অনেক কিছু যদি অনেক দিন না খাওয়া হয় আর বাবার বাড়ি এলে কিন্তু সেই জিনিসগুলোই খেতে ইচ্ছা করে। হ্যাঁ জানি আশাটা অল্প ছোট্ট মতো, কিন্তু ইচ্ছাটা অনেক বড়। চলো খাই। ওই যে বললাম ম্যাগি অনেকটা দিনই খাওয়া হয়নি, তাই ভাবলাম আজ ম্যাগিটাই খেয়ে নিই। তো দোকান থেকে নিয়ে চলে এসেছি, আপনাদের সঙ্গে তো দেখালাম। তো তারপরে মা সন্ধে দিল, সন্ধে দেওয়ার পর এই যে ম্যাগিটা করে নিয়েছি। প্রথমে সৌমিকে আলাদা করে দিয়ে দিয়েছি, তারপর আমি আর মা একটা জায়গাতেই করেছি। আমি না ম্যাগিটা আগে অনেক কিছু দিয়ে করতাম, কিন্তু এখন শুধুমাত্র জলে সিদ্ধ করেই খেতে ভালো লাগে। তারপরে রাত্রে রান্নার জন্য ঝিঙে পোস্ত করব ভেবেছি। চলুন আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই রেসিপিটা আমার মায়ের কাছেও শেখা নয়, আমার শাশুড়ির কাছেও শেখা নয়, এই রেসিপিটা আমার পিসির কাছে শেখা। প্রথমে তো পেঁয়াজটা আর ঝিঙেটা পাতলা পাতলা করে একই রকমভাবে কেটে নিয়েছি। আর তারপরে গরম তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে জিরে লঙ্কা এটা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে এই যে পাতলা পাতলা করে ঝিঙে পেঁয়াজ কাটা আছে এইগুলো একটু করে দিয়ে দেবো। মানে প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো। আমার পিসি কিন্তু সব একসঙ্গে দিয়ে দিত, পেঁয়াজটা তাতে গলে যায় না। কিন্তু আমার আবার ঠাড়ো ঠাড়ো পেঁয়াজ থাকলে খেতে ভালো লাগে না, একটু গলা গলা পেঁয়াজ থাকলে কিন্তু স্মেলটাও বেশ ভালো আসে। সেই জন্য পেঁয়াজটা একে একে দিয়ে দিচ্ছিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। তারপরে ঝিঙেটা দিয়ে অনেকক্ষণ নাড়বো। যখন ঝিঙে থেকে তো অলরেডি জল বেরোয়, তো ওই জলেই কিন্তু সেদ্ধ করবো, আর এক্সট্রা করে কোনো জল দেবো না। তা করতে করতে মাকে বলেছিলাম তুমি পোস্তটা বেটে রাখো। হ্যাঁ এই রান্নাটা একটু পোস্ত দিয়েই করব। পোস্ত পেঁয়াজ ঝিঙে, মানে নাম হচ্ছে ঝিঙে পোস্ত। আমি একটু এত স্টাইল মাইল করে বলছি বলে হয়তো ভিডিওটা একটু লং হচ্ছে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। আলু দিয়ে তো ঝিঙে দিয়ে পোস্ত আমাদের এখানে খাওয়া হয় ঠিকই, কিন্তু শুধুমাত্র ঝিঙের পরিমাণ বেশি থাকলে পেঁয়াজ দিলে কিন্তু খেতে বেশ ভালো হয়। কিন্তু ভুলবশত আমি এটা একটু ঝাল করতে চেয়েছিলাম, কিন্তু ঝাল হয়নি। জানেন তো 4-5টা লঙ্কা দিলাম, সেটা তো দেখতেই পেলেন, কিন্তু তবুও কেন ঝাল হয়নি সেটাই বুঝতে পারলাম না। কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আর এইদিকে আমি যে ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপর পোস্তটা দিয়ে দিয়েছিলাম। এইটা নিয়ে কিন্তু আজ রাতে খাওয়া হবে। ছোটু আসবে, আর আজকে রাত্রের মধ্যেই কিন্তু আমি বাবু আর ছোটু মিলে আমার শ্বশুরবাড়ি চলে যাব। কেননা কাল থেকে আমাদের বাড়িতে, এই বাবার বাড়িতে আবার মিস্ত্রির কাজ হবে। যেহেতু বাড়িতে দুই বাড়িতেই মিস্ত্রির কাজ হচ্ছে, কিন্তু আমাদের যেহেতু ওপরতলা আর মাদের যেহেতু নিচের ভাঙবে, সেই জন্য ধুলোর পরিমাণটা একটু বেশি হবে। আর ধুলোটা অতটা বেশ পছন্দ নয় আমার, তার জন্য আজকেই চলে যাব, না হলে বেশ কয়েকটা দিন থাকতাম। তারপরে একটুখানি তো মুখে দিয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে খেতে। চলুন আজকে রাতে খাওয়া দাওয়াটা এইভাবেই শেষ করি। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ আমরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশা করছি পাশে থাকবেন।